আজকে আমরা ফিজিক্স বল অধ্যায়ের চতুর্থ ক্লাস হবে তোমাদের। তো ক্লাসটা শুরুর আগে ভাইয়া তোমাদেরকে কিছু কথা বলে নিই যে ফিজিক্স এই সাবজেক্টটা তোমরা অনেকের কাছেই শুনবা কঠিন, আবার অনেকেই বলবেই সহজ। তো ভাইয়া একটা কথা বলি, খেয়াল করো এটা মন দিয়ে, যে ফিজিক্সে তোমরা দেখবা যে তোমাদের বইয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ম্যাথ নাই ভাইয়া। প্রত্যেকটা টপিকের শেষে তোমাদেরকে প্রচুর পরিমাণে ম্যাথ করায় এবং সিকিউ গুলা করায়। এটা হয়তোবা তোমাদের অনেকের কাছে বিরক্ত লাগতে পারে। তো একটা জিনিস মনে রাখবা, ফিজিক্স সাবজেক্টটা শুধু থিওরি পড়ে ফিজিক্স বোঝা যায় না। তুমি যত বেশি প্রবলেম সলভ করবা, যত বেশি প্রবলেম প্র্যাকটিস করবা, ফিজিক্সটা তত ইজি হবে। কেউ যদি শুধুমাত্র থিওরি করে তার জন্য ফিজিক্স মহামারী আকার ধারণ করবে। অর্থাৎ তুমি যত বেশি প্র্যাকটিস করবা প্রবলেম, তোমার ফিজিক্স তত সহজ হবে। ওই কারণেই ভাইয়া দেখবা যে প্রত্যেকটা টপিকের শেষে প্রচুর পরিমাণ প্রবলেম সলভ করায়, যাতে থিওরিটা ভালো করে বোঝা যায়। সো এটা কেউ বিরক্ত হিসাবে নিবা না, বরঞ্চ ভাইয়া যা করায় প্রবলেম তা তো করবা। যদি সময় পাও, তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে বা বাসায় গাইড থাকে, যেখান থেকে পাও না কেন, যত পারবা প্রবলেম সলভ করবা এবং প্রত্যেকটা প্রবলেম বুঝে বুঝে সলভ করবা। তাহলে দেখবা যে তোমার ফিজিক্সটা একেবারেই সহজ হয়ে যাবে। তো আসো, আমরা গতদিন আমরা ভরবেগ এই জিনিসটা পড়াইছিলাম এবং ভরবেগের সংরক্ষণশীলতা নীতি পড়াইছিলাম, আর শক্তি সংরক্ষণশীলতা নীতি পড়াইছিলাম। তো ভরবেগটা কি ছিল? আমাদের বস্তুর ভর ও বেগের গুণফলটাকে আমরা ভরবেগ বলছিলাম। আর ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি ছিল? যে দুইটা বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয়, তাহলে সংঘর্ষের আগের ভরবেগ আর পরের ভরবেগ কি হয়? সমান হয়। এটা ছিল ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। আর শক্তি সংরক্ষণশীলতা নীতি কি ছিল বলতো? যে আমাদের দুটা বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয়, তাহলে তাদের সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর পরের গতিশক্তিটা সমান হয়। তো আমরা এই থিওরিটার উপর বেস করে তো তোমাদেরকে ভাই কিছু আজকে সৃজনশীল সলভ করাবো। গত ক্লাসে আমরা 5-6টা ম্যাথ করছিলাম। ওই ম্যাথগুলা যারা ভালোভাবে পারো, অবশ্যই এই সৃজনশীলগুলা সহজ হবে। তো প্রথমে আসো, তোমরা এই প্রথম প্রশ্নটা খাতায় লিখে নাও। আমাদের BAF শাহিন স্কুলে আসছিল। তো অঙ্কটা খেয়াল করো, বলা হচ্ছে 8 কেজি ভরের একটা বস্তু 4 মিটার পার বেগে চলতেছে। জিনিসটা একটু খেয়াল করো। তো ফিগার আঁকাটা এতটা ইম্পর্টেন্ট না, তোমাদের বোঝার জন্য ভাইয়া ফিগারটা আঁকতেছি ক নাম্বারের জন্য বা আমরা সিকিউটার জন্য। মনে করলাম আমাদের এখানে একটা বস্তু আছে। এই বস্তুটা তোমাকে বলে দিছে সে 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে এবং তোমাকে এই বস্তুটার ভর বলে দিছে দেখো 8 কেজি। তাহলে 8 কেজি ভরের বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এরপরে কি বলা হলো? এর বিপরীত দিক থেকে 6 কেজি ভরের একটি স্থির বস্তু, খেয়াল করো, এর বিপরীত দিক থেকে। তাহলে আমরা এখানে আরেকটা বস্তু নিলাম, বিপরীত দিক বলছে, যার কারণে আমরা এই দিকের গতিশীলতা দেখাইলাম তাকে। এই বস্তুটার ভর তোমাকে বলে দিছে 6 কেজি। এরপরে কি বলা হলো? স্থির বস্তু, তাহলে এর আদিবেগ, আমরা আদিবেগ সমান সমান 0 বলে দিছে। আচ্ছা, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে, তাহলে সে একটা ত্বরণ নিয়ে যাত্রা শুরু করছে। এই ত্বরণটা বলে দিছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 3 সেকেন্ড পর, খেয়াল করো এবার জিনিসটা একটু বুঝো, এই বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এই কথার মানে এই বস্তুর বেগের আর কোনো পরিবর্তন হচ্ছে না, সে 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। আর এই বস্তুটার দিকে খেয়াল করো তো, এই বস্তুটা ত্বরণে চলতেছে। বলো তো, ত্বরণ যদি থাকে এই কথার মানে কি? প্রতি মুহূর্তে বস্তুটার বেগ কি হবে? বাড়বে। তো তোমাকে বলে দিছে, খেয়াল করো তো, এই বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে আর এই বস্তুটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে আসতেছে। বলতে একটা সময় পর তারা কি করবে বলতো? সংঘর্ষ করবে। তা আমরা মনে করলাম ভাইয়া যে এই পয়েন্টটাতে এসে তারা দুইজনে সংঘর্ষ করলো। তাহলে বলতো, সংঘর্ষ করার মুহূর্তে এই বস্তুটার বেগ কত? বলতো, এই বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এই কথার মানে কি? এই বস্তুটার বেগ কিন্তু ফিক্সড। তাহলে যখন সংঘর্ষ করবে এই বস্তুটার বেগ 4 মিটার পার সেকেন্ডই থাকবে। কারণ কি? এটা 4 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে। কিন্তু এই বস্তুটা তো কত বলতো? ত্বরণে চলতেছে। তাহলে বলতো, এই বস্তুটা কত সেকেন্ড চলছে? খেয়াল করো, 3 সেকেন্ড পরে এসে ধাক্কা দিছে এই বস্তুটাকে। তাহলে বলতো, ধাক্কা দেওয়ার মুহূর্তে এই বস্তুটার বেগের মানের পরিবর্তন হবে। কারণ কি? এটা সুষম ত্বরণে চলতেছে। তাহলে বলতো, ধাক্কা দেওয়ার মুহূর্তে তার বেগ হবে v, আর এই বস্তুটার বেগ আমরা মনে করলাম u1 সমান সমান 4 মিটার পার সেকেন্ড। এখন তুমি খেয়াল করো তো, আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে এখন এই যে ধাক্কা দিবে, বলতো আমরা আগে যে ম্যাথগুলা করতাম তোমাকে বলে দিত যে দুইটা বস্তু আসতেছে একটা বেগে, ধাক্কা খেলো,
অর্থাৎ ধাক্কা খাওয়ার মুহূর্তে বেগটা তোমাকে বলে দিত, আর এই ম্যাথটাতে তোমাকে এই বস্তুটা কত বেগে এসে ধাক্কা দিছে এই জিনিসটা তোমাকে বলা নাই। সো এই ম্যাথে প্রথম হচ্ছে এই বস্তুটা কত বেগে ধাক্কা দিবে এই কাজটা বের করতে হবে। তাহলে খেয়াল করো তো ভাইয়া, তোমাদেরকে একটু পরে শীট দিয়ে দিব, এখানে সাজানো আছে, অঙ্কটা এখানে একটু বুঝে নাও। 3 সেকেন্ড পরে এই বস্তুটার বেগ কত হবে? তাহলে হচ্ছে 3 সেকেন্ড পর দ্বিতীয় বস্তুর বেগ v হলে, বলতো আমরা কি জানি? আমরা জানি v is equal u plus at। তাহলে তুমি খেয়াল করো তো, তোমাকে বলে দিছে বস্তু যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে u এর মান 0 প্লাস a তোমাকে বলে দিছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, t তোমাকে বলে দিছে দেখো কত 3 সেকেন্ড, তাহলে হচ্ছে 3, তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে এবার আসো আমরা এখানে যদি আমরা এবার ইনফরমেশনগুলো লিখি, যে এখানে সংঘর্ষের পূর্বে খেয়াল করো তো, সংঘর্ষের পূর্বে আমাদের প্রথম বস্তুর জন্য আমরা যদি লিখি, প্রথম বস্তুর বলতো ভর m1 সমান সমান, ভাইয়া বাংলাগুলা লিখলাম না, তোমরা লিখে নিও, m1 সমান সমান কত হবে বলো তো? 8 কেজি। তারপরে u1 মানে হচ্ছে সংঘর্ষের মুহূর্তে দেখো তার বেগ কত ছিল, u1 সমান সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় বস্তুর জন্য আমরা যদি আসো, দ্বিতীয় বস্তুর জন্য m2 সমান সমান খেয়াল করো তোমাকে বলে দিছে 6 কেজি। আর হচ্ছে u2 সমান সমান খেয়াল করো, এখানে u2 টা তোমাকে বলে দেয় নাই, যার কারণে আমরা বের করছি যে 3 সেকেন্ড পরে সে কত বেগে ধাক্কা দিবে। তাহলে 3 সেকেন্ড পরে তার বেগ পাইছি আমরা কত বলতো? 3 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার u2 এর মান হবে হচ্ছে কত? 3 মিটার পার সেকেন্ড, কারণ 3 সেকেন্ড পরে সে এই বেগটা প্রাপ্ত হয় এবং এই বেগে হচ্ছে সে ওই বস্তুটাকে ধাক্কা দিবে। তাহলে আমাদের u2 এর মান হচ্ছে v সমান সমান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, অলরেডি তোমরা বুঝতে পারতেছো, খেয়াল করো একটা বস্তু এই দিকে আসতেছে আর একটা বস্তু এই দিকে যাচ্ছে। আমরা জানি দুটা বস্তু যদি পরস্পর বিপরীত হয়, একটাকে ধনাত্মক ধরলে আরেকটাকে কি করতে হয়? ঋণাত্মক ধরতে হয়। তাহলে খেয়াল করো তো, প্রথম বস্তুর বেগটাকে আমরা +4 ধরছি, তাহলে বলো তো দ্বিতীয় বস্তুর বেগটা কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম, -3। এখন আসো কোশ্চেনটাতে, আমাদের বলা হচ্ছে মুখোমুখি সংঘর্ষের পর মিলিতভাবে চলতে থাকলো, অর্থাৎ এই দুইটা ধাক্কা খেয়ে দুইটা বস্তু একসাথে এখন যুক্ত হয়ে গেছে। তোমাকে বলা হলো মিলিত বস্তুদ্বয় 10 সেকেন্ডে কোন দিকে কত পথ চলবে। তাহলে আমরা বলতো 10 সেকেন্ডে কোন দিকে কত পথ চলবে, বলতো কোন দিকে কত পথ চলবে, এটা আমরা বের করতে পারবো। আমরা আগের দিন এই টাইপের ম্যাথগুলো পড়ছি। তাহলে খেয়াল করো তো, আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা যদি আমরা অ্যাপ্লাই করি, যে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 প্লাস m2 ইনটু হচ্ছে v। তাহলে তুমি খেয়াল করো সবগুলা মান দেওয়া আছে, তুমি এখন মানগুলা বসায় দাও। আমাদের m1 এর মান হচ্ছে 8, u1 হচ্ছে 4 প্লাস m2 হচ্ছে 6, u2 হচ্ছে -3, যেটা আমরা বের করে নিছি, সমান সমান m1 প্লাস m2, m1 8, m2 হচ্ছে 6 ইনটু হচ্ছে v। তো এইখান থেকে তুমি যোগ বিয়োগ করে কাটাকাটি করে যদি v এর মানটা বের করো, সুতরাং v ইজ ইকুয়াল আসবে হচ্ছে আমাদের 1 মিটার পার সেকেন্ড। এখন তুমি খেয়াল করো তো, এই ভিটাকে আমরা কি বেগ বলি বলো তো? মিলিত বেগ। খেয়াল করো তো, মিলিত বেগ আসছে হচ্ছে +1 মিটার পার সেকেন্ড। বলতে এইখান থেকে এখন তুমি বলতে পারবা মিলিত বস্তুটা কোন দিকে যাবে। দেখো তো, আমরা দুইটা বেগের মধ্যে আমরা প্রথম বস্তুটার বেগটাকে তুমি প্লাস ধরছো, আর তোমার মিলিত বেগটাও কি আসছে বলতো? প্লাসই আসছে। তাহলে বলতো যেহেতু মিলিত বেগটা প্লাস আসছে, তার মানে মিলিত বস্তুটা কোন দিকে যাবে বলতো? আমাদের প্রথম বস্তুটার দিকে। তাহলে এটার দিকটা আমরা লিখে দাও, প্রথম বস্তুর বেগের দিকে। অর্থাৎ দেখো তো, আমাদের প্রথম বস্তুটা কোন দিকে চলতেছে? এই দিক থেকে এই দিকে, এবং সংঘর্ষের পর মিলিত বস্তুটাও এই দিকেই চলবে। এখন তোমাকে এই কোশ্চেনটা এক্সট্রা একটা জিনিস জিজ্ঞেস করছে, মিলিত বস্তুদ্বয় 10 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে। তাহলে খেয়াল করো তো, আমরা জানি অতিক্রান্ত দূরত্ব
দূরত্ব s সমান সমান হচ্ছে v ইন্টু টি। তাহলে v এর মান তুমি বের করছো, মিলিত বেগ কত 1 ইন্টু হচ্ছে টি, টি এর মান তোমাকে বলে দিছে দেখো 10 সেকেন্ড, তাহলে 10 সমান সমান হচ্ছে 10 মিটার। তাহলে আমরা কোশ্চেন বলা হচ্ছে মিলিত বস্তুদ্বয় 10 সেকেন্ডে কোন দিকে কত পথ চলবে। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে, মিলিত বস্তুদ্বয় 10 সেকেন্ডে প্রথম বস্তুর বেগের দিকে 10 মিটার পথ অতিক্রম করবে। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই আমরা এখানে s ইকুয়াল vt কেন অ্যাপ্লাই করলাম। বলতো বস্তুদ্বয় মিলিত হয়ে চলতে শুরু করলো, এখন তারা কি ভাবে চলতেছে, অর্থাৎ ত্বরণ সম্পর্কে যেহেতু তোমাকে কোনো আইডিয়া দেওয়া নাই, যার কারণে আমরা ধরে নিলাম যে মিলিত বস্তুদ্বয় একসাথে যুক্ত হয়ে সমবেগে গতিশীল হয়েছে, যার কারণে আমরা কিন্তু এখানে s ইকুয়াল vt এই সূত্রটা অ্যাপ্লাই করছি। তো দেখো আমাদের খ নাম্বার কোশ্চেনটা এবার দেখো কি বলছে, যে সংঘর্ষটি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। তো ভাইয়া বিকল্প আরেকটা প্রশ্ন লিখছি, এটা পরে আমরা আসতেছি, আগে খেয়াল করো সংঘর্ষটি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। বলো তো আগে আমাকে শক্তি সংরক্ষণশীলতা নীতিটা কি ছিল, যে আমাদের সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর পরের গতিশক্তি সমান। তাহলে তোমাকে এখন এইটাই দেখাইতে হবে যে সংঘর্ষের আগের মোট গতিশক্তি আর পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে নীতিটা মেনে চলে, আর যদি সমান না হয় তাহলে নীতিটা মেনে চলে না। তাহলে আসো আমরা খ নাম্বার কোশ্চেনটায় যদি যাই, যে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, খেয়াল করো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, শক্তির ইংরেজি হচ্ছে এনার্জি, যার কারণে আমরা মনে করো এটাকে E1 দ্বারা প্রকাশ করলাম। E1 সমান সমান বলতো সংঘর্ষের পূর্বে তার গতিশক্তি আমরা কত জানি, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। আগের দিন আমরা এটা পড়াইছিলাম যে সংঘর্ষের পূর্বে তার মোট গতিশক্তি থাকে এইটা। তাহলে এখন তুমি মানগুলা বসায় দাও, তাহলে হচ্ছে হাফ ইন্টু m1 মানে হচ্ছে কত আছে খেয়াল করো 8 ইন্টু u1 হচ্ছে 4 প্লাস হাফ m2, m2 এর মান হচ্ছে 6, u2 মানে হচ্ছে -3 তার স্কয়ার। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেট করো এই মানটার মান আসে হচ্ছে 91 জুল। শক্তির একক হচ্ছে জুল, এটা মুখস্থ রাখবা, আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়ালে আমরা দেখব যে শক্তির একক হচ্ছে জুল। তো আমরা সংঘর্ষের পূর্বে তার মোট গতিশক্তি পাইলাম হচ্ছে 91 জুল। এবার আসো আমরা সংঘর্ষের পরে গতিশক্তিটা যদি বের করি, যা আবার সংঘর্ষের পরে গতিশক্তি, তো আমরা এটাকে একটাকে U1 ধরছি, এটাকে আমরা E2 ধরলাম। E2 সমান সমান বলতো সংঘর্ষের পর বস্তুটা কি করছে, মিলিত হয়ে গেছে। তাহলে এখন তোমাকে মিলিত গতিশক্তিটা লিখতে হবে। তাহলে আমাদের কত আসবে, হাফ ইন্টু m1 প্লাস m2 ইন্টু হচ্ছে v স্কয়ার। কারণ কি এটা ছিল মিলিত বেগ, আর m1 প্লাস m2, দেখো ভাই আরেকবার একটু মনে করাই দিই তোমাদেরকে এখানে, যে আমাদের গতিশক্তি সমান সমান কি ছিল, হাফ ইন্টু হচ্ছে ভর ইন্টু হচ্ছে বেগ স্কয়ার। তাহলে খেয়াল করো তো তোমার বস্তুটা সংঘর্ষের পর মিলিত হয়ে গেছে, তাহলে মিলিত ভর কত তার m1 প্লাস m2। তাহলে দেখো ভরের জায়গায় হচ্ছে m1 প্লাস m2, আর মিলিত হওয়ার পর তার বেগ কত হয়েছে বলতো, বেগটা হচ্ছে v। তাহলে আমাদের বেগের জায়গায় আমরা v স্কয়ার লিখলাম। তাহলে এখন যদি আমরা মানগুলা বসাও, তাহলে দেখো আমাদের আসবে হচ্ছে হাফ ইন্টু m1 এর মান দেখো কত দেওয়া আছে 8 প্লাস m2 এর মান হচ্ছে 6 ইন্টু v মানে আমরা আগের ম্যাথটাই বের করছি 1 স্কয়ার। তাহলে এইখানে যদি তুমি ক্যালকুলেট করো এই মানটা আসে হচ্ছে আমাদের 7 জুল। তাহলে তুমি খেয়াল করো তো আমরা E2, তাহলে সুতরাং E2 সমান সমান 7 জুল, এখানে হচ্ছে E1, আর সুতরাং E1 সমান সমান 7 জুল। এখন খেয়াল করো তো আমরা সংঘর্ষের পূর্বে তার গতিশক্তি হচ্ছে 91 জুল, সংঘর্ষের পরে তার গতিশক্তি হচ্ছে মাত্র 7 জুল। বলো তো আমাদের এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলছে কিনা। অবশ্যই না, কারণ কি যদি দুইটা সমান হইতো তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলতো। তাহলে আমরা লেখো যে যেহেতু E1 is not equal হচ্ছে E2, তাই শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না।
চলে না। তাহলে খেয়াল করো তো আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না, তাহলে চলতো কখন? যদি দুইটা সমান হইতো। এখন এখান থেকে তোমাদের কিছু কিছু স্কুলে এই সেম প্রশ্নটা একটু ঘুরায় আসে, খেয়াল করো, ওইটা হচ্ছে বিকল্প প্রশ্নটা। বলা হচ্ছে সংঘর্ষের ফলে বস্তুদ্বয়ের শক্তি ক্ষয় নির্ণয় করো। খেয়াল করো তো, শক্তি ক্ষয় বলতে অনেক সময় তোমরা এখানে লিখে রাখতে পারো শক্তি ক্ষয়, এটাকে চাইলে উপরে কোন এক জায়গায় লিখে রাখা হচ্ছে শক্তি অপচয়। ঠিক আছে, শক্তি ক্ষয় না বলে অনেক সময় বলা হয় শক্তি কতটুকু অপচয় হয়েছে বা শক্তি কতটুকু হারায়া যাবে। এই জিনিসগুলো তোমরা অবলিক দিয়ে দিয়ে লিখে রাখতে পারো যে শক্তি ক্ষয় নির্ণয় করো, বা শক্তি কতটুকু হারাবে নির্ণয় করো, বা শক্তি কতটুকু অপচয় হবে নির্ণয় করো। এখন খেয়াল করো তো, আমরা শক্তি কতটুকু হারাইছে আমরা যদি এটা বের করি, বলতো প্রথম অবস্থায় শক্তি ছিল 91 জুল, এখন শক্তি হচ্ছে 7 জুল। তাহলে বাকি শক্তিটা সে কি করছে বলতো? হারায় ফেলছে, বা আমরা বলতে পারি শক্তি ক্ষয় হয়েছে। তাহলে সেম একই ম্যাথ, ওই ক্ষেত্রে তোমাকে এক্সট্রা একটু কাজ করতে হবে এখানে, যে শক্তি ক্ষয়, সুতরাং শক্তি ক্ষয় সমান সমান, তাহলে বলো তো শক্তি ক্ষয় কত হবে? আগে ছিল E1, এখন আছে E2, তাহলে হারাইছে কত? E1 মাইনাস E2, তাহলে হচ্ছে E1 মাইনাস হচ্ছে E2, তাহলে E1 এর মান হচ্ছে আমাদের 91, E2 এর মান হচ্ছে 7, তাহলে এইখান থেকে আমরা বিয়োগ করলে আসবে হচ্ছে 84 জুল। তাহলে আমাদেরকে বের করতে বলা হচ্ছে যে শক্তি কতটুকু ক্ষয় হবে, তাহলে আমাদের শক্তির ক্ষয় হচ্ছে কত? 84 জুল। তো আমাদের পরে যে সিকিউটা আছে, খেয়াল করো, বরিশাল বোর্ড 2017 সালে যে সিকিউটা আসছে, তো প্রশ্নটা তোমরা লিখে নাও। ভাই এখানে একটু যদি দেখায় দিই, মনে করো এখানে একটা বস্তু আছে, ভাই যে জিনিসটা দিছে তারাও আমরা এটাকে একটু ছোট করে আঁকতেছি। মনে করলাম এখানে একটা বস্তু আছে হচ্ছে পি, আর এইখানে একটা বস্তু আছে হচ্ছে কিউ। তো এই দুইটা বস্তু পরস্পর থেকে, দেখো তোমাকে বলে দিছে 1.10 কিলোমিটার এই দূরত্বে আছে। তো আমরা ধরে নিলাম এরা পরস্পর থেকে এস দূরত্বে আছে। পরস্পর থেকে কতটুকু দূরত্বে আছে আমরা ধরে নিলাম এস সমান সমান 1.10 কিলোমিটার। তো কিলোমিটার থেকে মিটারে নিতে হলে কি করতে হয় বলতো? 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 1100 মিটার। আমরা মনে করলাম এই দূরত্বে আছে তারা, পরস্পর থেকে 1100 মিটার দূরে আছে। এখন তোমাকে বলা হলো প্রথম বস্তুটার দিকে খেয়াল করো, সে কত বেগে গতিশীল, দেখো বলে দিছে তোমাকে 12 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে গতিশীল, আর এই বস্তুটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে গতিশীল। তাহলে আমাদের এই বস্তুটা এই দিকে গতিশীল, আর এই বস্তুটা এই দিকে গতিশীল। এখন তুমি বলো তো, দুইটা বস্তু যেহেতু একে অপরের দিকে আসতেছে, তাহলে কিছুক্ষণ পর তারা কি করবে বলো তো? একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে তোমাকে এটাই বলছে, খেয়াল করো, যাত্রা শুরুর একটি নির্দিষ্ট সময় পর পি ও কিউ গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। একটা নির্দিষ্ট সময় পর এরা একে অপরের সাথে ধাক্কা খেলো, এবং বলে দিছে, খেয়াল করো, এবং মিলিত বেগ 2 মিটার পার সেকেন্ড বেগে, খেয়াল করো এই জিনিসটা আমাদের, এবং মিলিত বেগ 2 মিটার পার সেকেন্ড বেগে কিউ এর দিকে, অর্থাৎ বস্তুটা মিলিত হয়ে কার দিকে চলবে? কিউ এর দিকে চলবে। তোমাকে এই ইনফরমেশনটাও বলে দিছে। তো এখন আসো ক নাম্বার কোশ্চেনটা বলা হচ্ছে যাত্রা শুরুর, এই যে এখানে বলা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর সংঘর্ষ হয়, তো তোমাকে বলা হচ্ছে যাত্রা শুরুর কত সময় পর পি ও কিউ গাড়ি দুটি মিলিত হবে বা সংঘর্ষ হবে। এখন তুমি খেয়াল করো তো, আমরা এর আগে এই টাইপের অঙ্কগুলা করাইছি, বাঘ হরিণের অঙ্ক, তারপর হচ্ছে গাড়িরও অঙ্ক করাইছিলাম, যে দুটা গাড়ি পাশাপাশি চললে বলতো একে অপরের সাথে যদি মিলিত হতে হয়, তাহলে আমরা কি জানি বলতো? তারা হচ্ছে সময়টা সমান লাগে, অর্থাৎ একটা বস্তু আরেকটা বস্তুর সাথে যদি মিলিত হয় তাদের উভয়ের জন্য সময়টা সমান লাগে। আমরা তোমাদের গতি অধ্যায়েও পড়াইছি বাঘ হরিণের অঙ্কগুলা, যে তারা এক একজন এক এক দূরত্ব অতিক্রম করে, কিন্তু ওই দূরত্বটা অতিক্রম করতে উভয়েরই কি লাগবে? সমান সময় লাগবে, না হলে তারা একে অপরের সাথে মিলিত হবে না। তো আমরা মনে করলাম যে তোমার এই পয়েন্ট থেকে এইখানে এসে পি বিন্দু হতে এক্স দূরত্বে কোনো একটা পয়েন্টে এসে তারা একে অপরের সাথে মিলিত হলো, আমরা ধরে নিলাম। খেয়াল করো, আমরা কি ধরে নিছি? আমরা ধরে নিলাম যে এই বিন্দুতে এসে পি আর কিউ গাড়ি দুইটা একে অপরের সাথে মিলিত হবে, এবং পি বিন্দু থেকে এই দূরত্বটা আমরা ধরে নিছি হচ্ছে কত? এক্স। তাহলে বলো তো টোটাল দূরত্বটা তোমার হচ্ছে এস, টোটাল দূরত্বটা এস, এতটুকু দূরত্ব এক্স, তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হবে এস মাইনাস এক্স।
তাই না? কারণ কি এইটুকু এক্স আর টোটাল দূরত্বটা হচ্ছে এস, তাহলে এতটুকু কি হবে, এটা থেকে এটা মাইনাস দিলে তুমি এই দূরত্বটা পাবা। তাহলে আমরা ধরি পি বিন্দু হতে এক্স দূরত্বে টি সময় পর গাড়ি দুটি মিলিত হয়। খেয়াল করো, এখানে মিলিত না বলে আমাদের সংঘর্ষও বলতে পারে, যে কত সময় পর তারা সংঘর্ষ হবে, সেম একই কথা। তো এবার আসো তো আমরা যে এখানে যে যে জিনিসগুলা দেওয়া আছে আমরা যদি একটু লিখি, যে এখানে খেয়াল করো তো পি গাড়ির বেগ বলে দিছে, দেখো কত, 12 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটাকে মনে করো ভিপি দ্বারা প্রকাশ করলাম, যে ভিপি সমান সমান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তো ভাইয়া কিন্তু বাংলাগুলা লিখতেছি না, কারণ কি আমরা প্রতি ম্যাথেই লিখি, তোমরা এগুলো অবশ্যই লিখবা, যে প্রথম গাড়ির বেগ বা পি গাড়ির বেগ ভিপি সমান হচ্ছে 12। আচ্ছা, এরপরে আসো আমাদের আর কি বলে দিছে, দেখো তো পি গাড়িটার ভর বলে দিছে, তাহলে আমরা এটাকে m1 সমান সমান বা mp সমান সমান তোমাকে বলে দিছে দেখো 600 কেজি। আর কিউ গাড়িরও বলে দিছে, তাহলে হচ্ছে ভি কিউ সমান সমান হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড, আর এম কিউ এটা তোমাকে বলে দিছে হচ্ছে 500 কেজি। আর তোমাকে বের করতে বলছে টি ইজ ইকুয়াল হোয়াট, তারা কত সময় মিলিত হবে, আর আমরা ধরে নিছি তারা টি সময় পর মিলিত হবে। এখানে খেয়াল করো, বলতো এই গাড়িটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, কিউ গাড়িটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, দুইটা গাড়ি পরস্পর বিপরীত যাচ্ছে। সো বারবার দেখো এই অঙ্কগুলা বোর্ডও আসতেছে, সো এটা খেয়াল রাখবা যে গাড়ি দুইটা বিপরীত দিকে গতিশীল হলেই একটাকে যদি আমরা পজিটিভ ধরি, অবশ্যই আরেকটা বেগকে কি করতে হবে, নেগেটিভ ধরতে হবে। তাহলে আমরা মনে করলাম ভিপি কে আমরা প্লাস ধরছি, তাহলে ভি কিউ এটা অবশ্যই কি ধরতে হবে বলতো, মাইনাস ধরতে হবে। তো আসো আমরা পি গাড়ির জন্য যদি এবার আসি, যে পি গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব খেয়াল করো তো, আমরা এস ইকুয়াল হচ্ছে ভি টি এই সূত্রটা অ্যাপ্লাই করব। কারণ কি, যে আমাদের ত্বরণ সম্পর্কে কোনো কিছু বলা নাই, জাস্ট বলা হয়েছে একে অপরের দিকে এত বেগে গতিশীল, দেখো জাস্ট 12 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এই কথার মানে কি, বস্তুটা সমবেগেই হচ্ছে চলতেছে। এখন তুমি খেয়াল করো তো, আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, এখানে এস এটা কি বোঝায় বলতো, দূরত্ব। তাহলে খেয়াল করো তো, তোমার পি গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে মিলিত হওয়ার জন্য, এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এক্স সমান সমান পি গাড়ির বেগ কত বলতো, ভিপি, আর হচ্ছে সময় হচ্ছে কত, টি। তাহলে এখানে যদি তুমি মান বসাও, তাহলে আমরা এক্স সমান সমান ভিপি এর মান দেখো তুমি জানো 12 ইন্টু হচ্ছে টি, এটা হচ্ছে আমরা 1 নাম্বার সমীকরণ রেখে দিলাম। এরপরে আসো তো আমরা দ্বিতীয় গাড়িটার জন্য যদি আসি, অর্থাৎ কিউ গাড়ির জন্য আসো, তাহলে আমরা কিউ গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব এই জিনিসটা একটু খেয়াল করো। বলতো আমাদের প্রথম যে গাড়িটা পি গাড়িটা দেখো ডান দিকে সরণ হচ্ছে, পি গাড়িটা সরণ কোন দিকে হচ্ছে বলতো, ডান দিকে। কিন্তু কিউ গাড়িটা সরণ হচ্ছে কোন দিকে বলতো, বাম দিকে। দেখো আমাদের এই গাড়িটার সরণ হচ্ছে ডান দিকে, এই গাড়িটার সরণ হচ্ছে বাম দিকে। তাহলে বলো তো, আমরা জানি সরণও একটা কি রাশি বলতো, ভেক্টর রাশি। তাহলে এক্স এর দেখো তুমি এক্স কে কি বসাইছো বলতো, পজিটিভ বসাইছো। তার মানে এইখানে যে দূরত্বটা হবে, এই দূরত্বটা অবশ্যই নেগেটিভ হবে। কারণ কি, একটা দূরত্ব এই দিকে আর একটা দূরত্ব এই দিকে, যেহেতু দুইটা দূরত্ব পরস্পর বিপরীতে, তাহলে এখানে তোমার কি করতে হবে, একটা দূরত্ব প্লাস হলে অবশ্যই আরেকটা দূরত্ব মাইনাস হবে, কারণ দুইটা দূরত্ব পরস্পর বিপরীত। তাহলে খেয়াল করো, এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, কিউ গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে মিলিত হওয়ার জন্য, এস মাইনাস এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এস মাইনাস এক্স সমান সমান হচ্ছে, তাহলে হচ্ছে ভি মানে আমরা জানি ভি কিউ ইন্টু হচ্ছে টি। এখন খেয়াল করো, এইখানে শুরুতে তোমাকে একটা মাইনাস দিতে হবে।
কেন আমরা মাইনাসটা ইউজ করতেছি বলতো ভাই? আরেকবার বলতেছি যে এই গাড়িটা যাচ্ছে এই দিকে, এই গাড়িটা দূরত্ব অতিক্রম, দুইটা দূরত্ব পরস্পর বিপরীত, এটা বোঝানোর জন্যই আমরা এখানে একটা মাইনাস দিতে হবে। কারণ কি সেম একই ভাবে দেখো, একটা বেগ হচ্ছে একদিকে যাচ্ছে, আরেকটা বেগ আরেক দিকে যাচ্ছে, দুইটা বেগ পরস্পর বিপরীত হলে তুমি কি করো? একটা বেগ প্লাস নিলে একটা বেগ মাইনাস নাও। ঠিক একই ভাবে দুইটা দূরত্ব যেহেতু পরস্পর বিপরীত, একটা দূরত্ব প্লাস হলে অবশ্যই আরেকটা দূরত্ব কি হবে? মাইনাস হবে। এখন আসো আমরা যদি এখানে মানগুলা বসাও, তাহলে আমাদের মাইনাস এস, এস এর মান দেখো তুমি জানো কত? 1100। তাহলে আমরা এখানে বসাই দিলাম 1100 মাইনাস এক্স সমান সমান ভি কিউ। দেখো তো আমরা ভি কিউ এর মান জানি কত? -10 ইন্টু হচ্ছে টি। তাহলে তুমি যদি কাটাকাটি করো, খেয়াল করো তো, এখানে মাইনাস আর এইখানের মাইনাস তোমার কি হবে? কাটা যাবে। তাহলে কাটাকাটি করার পর আমাদের যে লাইনটা থাকে, খেয়াল করো যে 1100 মাইনাস এক্স সমান সমান হচ্ছে 10 টি। তাহলে আমরা এখানে যদি এখন মানগুলা বসাও, ভাই এটা মুছে ফেললাম, খেয়াল করো আমরা যদি মানটা বসাও, দেখো তো এক্স এর মান আমরা জানি 12 টি, এই মানটা এনে এখানে এক্স এর জায়গায় বসায় দাও। তাহলে আমরা এখানে যদি বসাও, দেখো কত আসে? 1100 মাইনাস এক্স এর জায়গায় আমরা বসালাম হচ্ছে 12 টি সমান সমান হচ্ছে 10 টি। তাহলে এটা হচ্ছে কি 1 নং হতে 1 নং হতে আমরা এক্স এর মানটা এখানে বসালাম। তাহলে টি দুইটাকে এক পাশে নিয়ে আসো। তাহলে 1100 সমান সমান 12 এদিকে আসলে হচ্ছে 12 টি প্লাস হচ্ছে 10 টি, বা 1100 সমান সমান 12 আর 10 যোগ করলে কত হবে আমাদের? 22। তাহলে এখানে আসবে হচ্ছে 22 টি। তাহলে এইখান থেকে খেয়াল করে আমরা লিখতে পারি হচ্ছে 22 টি সমান সমান হচ্ছে 1100। তা আমরা যদি টি এর মানটা বের করো, তাহলে এখান থেকে আসবে, সুতরাং টি সমান সমান 1100 ভাগ হচ্ছে 22 সমান সমান হচ্ছে 50 সেকেন্ড। তাহলে খেয়াল করো, সুতরাং টি ইজ ইকুয়াল হচ্ছে 50 সেকেন্ড। তো আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল, খেয়াল করো, যে যাত্রা শুরুর কত সময় পর পি ও কিউ গাড়ি দুটি মিলিত হবে, অর্থাৎ যাত্রা শুরুর 50 সেকেন্ড পর পি ও কিউ গাড়ি দুটি মিলিত হবে। এখন এখানে ভাইয়া তোমাদেরকে এক্সট্রা একটা কোশ্চেন যদি আমরা করাই, যে আমাদেরকে এখানে বলছে কত সময় পর মিলিত হবে, আর ভাইয়া বললাম যে কত সময় পর কত দূরত্ব অতিক্রম করে মিলিত হবে। তাহলে তোমাকে আর কিছুই করতে হবে না। তুমি খেয়াল করো তো, আমরা 1 নাম্বার ইকুয়েশনটা ভাইয়া মুছে ফেলছি। খেয়াল করো তো, আমাদের 1 নাম্বার ইকুয়েশনটা কি ছিল? x ইকুয়াল হচ্ছে 12t। আর অঙ্কের শুরুতেই তুমি তোমার খাতাটা একটু দেখো, তুমি ধরে নিছো x দূরত্ব অতিক্রম করে একে অপরের সাথে মিলিত হবে। তাহলে তুমি t এর মান পেয়ে গেছো, t এর মানটা জাস্ট এখানে বসায় দিলে, এখন অতিরিক্ত যে প্রশ্নটা যদি এখান থেকে বলা হতো যে কত দূরত্ব অতিক্রম করে একে অপরের সাথে মিলিত হবে, জাস্ট এইখানে তুমি এখন মানটা বসায় দিলেই হবে। তাহলে আমরা 1 নং এ, এটা হচ্ছে অতিরিক্ত, আমাদের ম্যাথটা এখানে শেষ, যে অর্থাৎ 50 সেকেন্ড পর পি ও কিউ গাড়িদ্বয় মিলিত হবে। আচ্ছা, তা আমরা অতিরিক্ত যদি করি, যে অতিরিক্ত, এটা আমাদের প্রশ্নে চায় নাই, তো ভবিষ্যতে চাইলেও চাইতে পারে, যে 1 নং এ টি ইজ ইকুয়াল হচ্ছে 50 সেকেন্ড বসিয়ে, তাহলে 1 নং এ যদি বসাও, তাহলে x সমান সমান আসবে হচ্ছে 12 ইনটু t মানে হচ্ছে 50, তাহলে 5 12 60, তাহলে 600 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব, বা অর্থাৎ 50 সেকেন্ড পর p হতে 600 মিটার দূরে গাড়িদ্বয় মিলিত হবে। গাড়িদ্বয় পরস্পর মিলিত হবে। তো খেয়াল করো, আমাদের এই ম্যাথটা পারবা আশা করি। এবার খ নাম্বার যে ম্যাথটা আছে, খ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। বলছো উদ্দীপকটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে, বাকিটা বাদ দাও। বলতো ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে। তুমি এবার খেয়াল করো তো, আমরা একটু আগে দেখাইছি শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে কিনা। তাহলে আমরা কি করছি? সংঘর্ষের আগের শক্তি বের করছি, সংঘর্ষের পরের শক্তি বের করছি, দুইটা যদি সমান হয় তাহলে করে, না হলে করে না। তাহলে এই ম্যাথটা তোমরা এসডব্লিউ করবা। তাহলে সংঘর্ষের আগে তুমি ভরবেগটা বের করবা, সংঘর্ষের পরে তুমি ভরবেগটা বের করবা। বের করার পরে দুইটা যদি সমান হয় তাহলে ভরবেগের নীতিকে সমর্থন করে, সমান না হলে করে না।
এরপরে আছে কি গতিশক্তি সংরক্ষিত হয়নি, তাহলে তোমাকে এই ম্যাথটাতে দুইটা পার্ট করতে হবে, ভরবেগের সংরক্ষণশীলতা নীতিও দেখাইতে হবে এবং গতিশক্তির সংরক্ষণশীলতা নীতিও দেখাইতে হবে। এখন ভরবেগের নীতি দেখাইতে হলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। খেয়াল করো তো, এখানে একটা জিনিস বলে দিছে মিলিত বেগ 2 মিটার পার সেকেন্ড বেগে কিউ এর দিকে, এখানে কিন্তু একটা ইনফরমেশন বলে দিছে, অর্থাৎ কিউ এর ডিরেকশনটাকে, কিউ এর বেগকে, ভাই এখানে তোমাদের জন্য সুবিধার জন্য মনে করো এটাকে কিউ এর বেগ ধরলাম, এটাকে যদি তুমি 10 মিটার পার সেকেন্ড ধরো, দেখো তো আমরা u1 ধরছি কিউ এর বেগকে, কিউ এর বেগকে আমরা কি ধরছি u1, বলো তো তাহলে পি এর বেগকে আমরা ধরলাম u2, এটা হচ্ছে আমাদের পি এর বেগ, এটা কি হবে দেখো দুইটা বস্তু পরস্পর বিপরীত, তাহলে এই বেগটা হবে অবশ্যই মাইনাস। এখন মিলিত বেগও তোমাকে বলে দিছে, তাহলে মিলিত বেগ v, এটা তোমাকে বলে দিছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। এখন মিলিত বেগের শুরুতে প্লাস হবে নাকি মাইনাস হবে, এই জন্য তোমাকে এখানে একটা ইনফরমেশন দিয়ে দিছে কিউ এর দিকে, অর্থাৎ কিউ কে যদি তুমি প্লাস ধরো মিলিত বেগটাকে প্লাস ধরতে হবে, কিউ কে যদি তুমি মাইনাস ধরো তাহলে মিলিত বেগটাকেও মাইনাস ধরতে হবে। তো আমরা এই ম্যাথে মনে করো ইউ কে আমরা প্লাস ধরছি কিউ কে, তাহলে তোমার মিলিত বেগটাও আমরা প্লাসই লিখলাম। খেয়াল করো আমাদের পরের যে ম্যাথটা আছে, আমাদের বরিশাল বোর্ড 2016 সালে যে প্রশ্নটা আসছে সৃজনশীলটা, তোমরা একটু খেয়াল করো। বলা হচ্ছে একটা বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে ধাক্কা দেয়। তো তোমাকে বন্দুকের ভর নির্ণয় করো, কি ব্যবস্থা গ্রহণ করলে বন্দুকের পশ্চাৎ দিকে যাই, অনেক কিছু চাইছে। তো আমাদের এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সাথে রিলেটেড যে থিওরিটা, এখন তোমাদের বইয়ে ওই জিনিসটা নাই, কিন্তু তোমার এই জিনিসটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। সো এই নীতিটা আমরা যেহেতু বইয়ে আছে, সো এই প্রশ্নটা এখনো আসতে পারে, কারণ কি এটা সম্পূর্ণ ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। তো এই ম্যাথটা করার আগে ভাই আগে ম্যাথটা কি হয় এই জিনিসটা একটু বুঝাই দিই। তো এই জিনিসটার সাথে রিলেটেড প্রশ্নটা ভাইয়া এখানে লিখলাম, ব্যাখ্যামূলক প্রশ্ন আসলেও আসতে পারে। তোমরা বিভিন্ন মুভি বা যদি কখনো ইউটিউবে দেখো যে যখন গুলি করা হয়, দেখবে যে গুলি পিছনের দিকে এভাবে এভাবে ধাক্কা দেয়, তাহলে আমাদের এই ধাক্কাটা কেন দেয়, এই জিনিসটার উপরে ভিত্তি করে এই ম্যাথটা বানানো হয়েছে। আবার এখানে সেম একই প্রশ্ন, একই ব্যাখ্যা, বলা হচ্ছে স্থির ভাসমান নৌকা থেকে, অর্থাৎ একটা নৌকা স্থির আছে, তুমি যদি এখান থেকে জাম্প করো পারে, দেখবা যে নৌকাটা পিছনের দিকে সরে যায়। তাহলে এই জিনিসটা খেয়াল করো, এই দুইটা জিনিসের যদি তুমি একটু রিলেটেড করো, দেখো তো বন্দুকের গুলিটা সামনে যায়, বন্দুক পিছায়া যায়, তুমি নৌকাটাকে ঝাঁপ দাও, নৌকা পিছায়া যায়, বলো তো সেম একই ঘটনা, গুলি সামনে যাচ্ছে আর এখানে হচ্ছে তুমি সামনে যাচ্ছ, ওইখানে বন্দুক পিছায়া যাচ্ছে, এখানে হচ্ছে নৌকাটা পিছায়া যাচ্ছে। সো এটা হচ্ছে একই টাইপের ঘটনা। তা আমরা আসো এই দুইটা প্রশ্নের ব্যাখ্যামূলক প্রশ্নটা আগে পড়াই দিই ভাইয়া, তাহলে তোমাদের হচ্ছে এই প্রশ্নটা বুঝতে সুবিধা হবে। তা আমরা মনে করো এটা হচ্ছে আমাদের একটা বন্দুক। এখন খেয়াল করো তো বন্দুকে কি হয়, আমরা যদি এই জিনিসটা একটু খেয়াল করো, যে এইখানে মনে করো একটা বুলেট আছে, তাহলে এটাকে আমরা মনে করলাম হচ্ছে বুলেট, তাহলে এটা হচ্ছে আমাদের বুলেট, আর এটা হচ্ছে তোমার বন্দুক। এখন খেয়াল করো তো এখানে ঘটনাটা কি হয়, আমরা যদি একটু খেয়াল করি যে বুলেটটা এখানে প্রাথমিক অবস্থা, এখানেও খেয়াল করো আগের অঙ্কগুলোর মতো, আগের অঙ্কগুলো তো দুইটা বস্তু ছিল একে অপরের সাথে সংঘর্ষ হতো, এখন এখানেও কিন্তু দুইটা বস্তু আছে, একটা হচ্ছে বুলেট আর একটা হচ্ছে গুলি। তুমি যখন গুলি ট্রিগারে চাপ দাও, এই কথার মানে কি বলতো, পিছন থেকে একটা বস্তু এসে কি করে তোমার গুলিটাকে কি করে আঘাত দেয়, অর্থাৎ বন্দুকের একটা বস্তু সে কি করে বুলেটটাকে আঘাত করলে সে হচ্ছে সামনের দিকে গতিশীল হয়ে যায়। এখন তাহলে খেয়াল করো তো এখানে সংঘর্ষ হচ্ছে কার কার মধ্যে, বন্দুক এবং গুলির সাথে পরস্পরের সংঘর্ষ হচ্ছে। তাহলে এবার আসো আমরা সংঘর্ষের আগের ঘটনাগুলো এখানে যদি লিখি, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে পূর্বে খেয়াল করো তো সংঘর্ষের পূর্বে আমাদের বুলেটটা কি ছিল, আমাদের বুলেটের জন্য খেয়াল করো তো বুলেটের জন্য আমরা মনে করলাম বুলেটের ভর m1 সমান সমান, আমরা যেহেতু কিছু দেওয়া না আমরা ধরে নিলাম m1, তারপর হচ্ছে বুলেটের বেগ u1, বলতো বুলেটটা কি আছে এখানে স্থির আছে, তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে 0। এবার আসো তো গুলি বা বন্দুক যদি আমরা লিখি যে বন্দুকের জন্য, খেয়াল করো তো বন্দুকের জন্য বন্দুকের ভর সমান সমান আমরা ধরে নিলাম হচ্ছে m2, আর বলতো সংঘর্ষের আগে বুলেটও স্থির,
তোমার বন্দুকও স্থির, তাহলে বন্দুকের বেগও কত, 0 সমান সমান হচ্ছে 0। এবার আসো আমরা সংঘর্ষের পরে যদি যাই, যে সংঘর্ষের পর বুলেটের বেগ সমান সমান আমরা মনে করো ধরে নিলাম হচ্ছে v1, আর হচ্ছে তোমার বেগ সমান সমান আমরা মনে করো হচ্ছে v2 ধরে নিলাম। তাহলে খেয়াল করো এখানে সংঘর্ষ হচ্ছে কিনা, এখানে বন্দুক এবং গুলির কি হয়, সংঘর্ষ হয়, ফলে গুলিটা সামনের দিকে চলে যায়। তাহলে এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই হয়। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি যদি আমরা লিখি m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস হচ্ছে m2 v2। তো তুমি মানগুলা বসাও, বলো তো m1 u1 এর মান দেখো, বুলেট প্রাথমিক অবস্থায় কত থাকে, 0, প্লাস m2 এখানেও দেখো u2 কত, 0 সমান সমান হচ্ছে m1 v1 প্লাস m2 v2। তাহলে দেখো তো এই টোটাল পার্টটা তোমার কি হয়ে যাবে, 0 সমান সমান m1 v1 প্লাস m2 v2। তাহলে এইখান থেকে আমরা যদি সাইড চেঞ্জ করো, m2 v2 কে আমরা এইদিকে নিয়ে আসো, m2 v2 দেখো এটা কি হয়ে যাবে, তাহলে মাইনাস সমান সমান হচ্ছে m1 v1। তাহলে এইখানে তুমি খেয়াল করো তো আমাদের তোমার বন্দুকের বা এখান থেকে যদি আসো তাহলে তোমার বুঝতে আরেকটু সুবিধা হবে। দেখো তো সংঘর্ষের আগে বন্দুক এবং গুলির ভরবেগ কত হচ্ছে বলো তো, 0 হচ্ছে। তাহলে এই পাশে যে দুইটা সংখ্যা আছে, দেখো তো দুইটা সংখ্যা পরস্পর কি আকারে আছে বলো তো, পজিটিভ আকারে আছে, দুইটা যোগ আকারে। বলতো দুইটা সংখ্যা কখনো যোগ করলে 0 হবে কিনা, না কখনোই হওয়া পসিবল না। তাহলে দুইটা সংখ্যার যোগফল 0 হতে হবে কখন, যখন একটা প্লাস হলে আরেকটা কি হবে, মাইনাস হবে, তখনই কি হবে, এটার আর এটার যোগফল কি হতে হবে, 0 হবে। তাহলে আমরা এখান থেকে যদি বের করো, দেখো একটা প্লাস হলে আরেকটা অটোমেটিকই মাইনাস আসে। তাহলে মাইনাস m2 v2 সমান সমান হচ্ছে m1 v1 বা m2 v2, আমরা মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস m1 v1। তাহলে তুমি খেয়াল করো তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বলো তো একটা ভরবেগ প্লাস হলে আরেকটা ভরবেগ হচ্ছে মাইনাস, বা প্রথমটা যদি প্লাস হয় দ্বিতীয়টা হচ্ছে মাইনাস। তার মানে তুমি খেয়াল করো তো বন্দুকের ভরবেগ যদি সামনের দিকে হয়, গুলির ভরবেগ যদি সামনের দিকে হয়, তাহলে বন্দুকের ভরবেগ কোন দিকে হবে, পিছনের দিকে, যার কারণে বন্দুকটা পিছনের দিকে একটা ধাক্কা দেয়। তাহলে তোমাকে যদি ব্যাখ্যামূলক প্রশ্ন আসে কেন ধাক্কাটা দেয়, ধাক্কা দেয় হচ্ছে সেই ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে বজায় রাখার জন্য। গুলি যেহেতু সামনের দিকে ভরবেগ প্রাপ্ত হয়, তাই তোমার বন্দুকটা পিছনের দিকে ভরবেগ প্রাপ্ত হয়। এই যে এখান থেকে আমরা ব্যাখ্যাটা বলে দিতে পারি। ঠিক একই ভাবে তুমি খেয়াল করো তো স্থির ভাসমান নৌকা থেকে লাফ দিলে নৌকা পিছনের দিকে যায় কেন, তারও অ্যান্সার একটাই, যে ভরবেগের সংরক্ষণশীলতার জন্য আমরা যখন সামনের দিকে ভরবেগ দিই, নৌকাটা তার পিছনের দিকে ভরবেগটা অ্যাপ্লাই করে। আচ্ছা, তাহলে এই ব্যাখ্যাটা তোমরা পারবা। এখন এই যে আমরা যদি v2 এর মানটা বের করো, খেয়াল করো তো v2 সমান সমান মাইনাস m1 v1 ডিভাইডেড বাই হচ্ছে m2। এখন এই জিনিসটা যদি ভাই একটু ব্যাখ্যা করি, এবার v2টা কি খেয়াল করো তো, v2টা হচ্ছে বন্দুকের বেগ, v2টা বন্দুকের বেগ। তা আমাদের মাঝে মাঝে যেমন এখানে দেখো বলা হচ্ছে কি বন্দুকের পশ্চাৎ বেগ, তা আমরা এই বেগটা যেহেতু পিছনের দিকে হয়, দেখো এখানে কিন্তু মাইনাস আসছে, এই কথার মানে গুলি যেদিকে যাবে বন্দুকটা তার বিপরীত দিকে যাবে। তো এই কারণে এই বেগটাকে আমরা পশ্চাৎ বেগ বলি, মানে হচ্ছে পিছনের দিকে বেগ। তাহলে এখন খেয়াল করো এইখান থেকে আমরা এই যে দেখো এখানে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসছে তোমার বরিশাল বোর্ডে, আমরা এবার এই প্রশ্নটাতে যদি আসো, বলা হচ্ছে কি কি ব্যবস্থা গ্রহণ করে বন্দুকের পশ্চাৎ বেগের মান আরো কমানো যাবে। অর্থাৎ বন্দুকটা তো পিছনের দিকে ধাক্কা দেয়, তোমার বুকে যদি অনেক জোরে ধাক্কা দেয় তাহলে তুমি ব্যথা পাবা। তাহলে কি ব্যবস্থা গ্রহণ করলে আমরা এই বেগের মানটা কমাইতে পারি আমরা, তাহলে এইখান থেকে যদি আসো, দেখো আমরা কি পাইলাম, যে পশ্চাৎ বেগ v2 সমান সমান মাইনাস m1 v1 ডিভাইডেড বাই হচ্ছে m2। তো আমরা খেয়াল করো ভাইয়া এর আগেও তোমাদেরকে পড়াইছি, এবং আমাদের সায়েন্সের জন্য এবং ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে বিশেষ করে এই জিনিসটা লাগে, দুইটা রাশির সম্পর্ক সমানুপাতিক আর দুইটা রাশির সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভাই, আজকে আরেকবার বোঝাচ্ছি এবং আমাদের আগামী ক্লাসেও এটা আবার আসবে। সো এই জিনিসটা তোমরা কেয়ারফুল থাকবা, যে দুইটা রাশির সম্পর্ক সমানুপাতিক এই কথার মানে হচ্ছে পি সমানুপাতিক হচ্ছে কিউ, এইটাকে আমরা বলি হচ্ছে সমানুপাতিক। আর দুইটা রাশির সম্পর্ক এটা হচ্ছে আমাদের সমানুপাতিক, পি ও কিউ পরস্পর সমানুপাতিক।
সমানুপাতিক। আর পি সমানুপাতিক 1/কিউ, এটাকে আমরা বলি হচ্ছে পি ও কিউ ব্যস্তানুপাতিক। পি ও কিউ পরস্পর ব্যস্তানুপাতিক। এখন খেয়াল করো তো, সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক এই কথাটার মানে কি? সমানুপাতিক সমান অনুপাতে বাড়ে, আর ব্যস্তানুপাতিক মানে সমহারে কমে, তার উল্টাটা। সমানুপাতিকের উল্টাটাই হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ নিচে যদি থাকে ব্যস্তানুপাতিক, উপরে থাকলে সমানুপাতিক। দরকার হলে তোমরা তোমাদের খাতায় এটা লিখে রাখো, কারণ এটা প্রায় সময় আসবে আমাদের ফিজিক্স পড়াইতে গেলে, ম্যাথ পড়াইতে গেলে। সো প্রতি সময় যাতে বোঝানো না লাগে, এটা একটু লিখে রাখো। এখন খেয়াল করো, আমরা এই জিনিসটা একটু বুঝি। সমানুপাতিক মানে কি? এটা যদি বাড়ে, এটাও বাড়ে। লিখে রাখতে পারো খাতায় যে সমানুপাতিক দুটি রাশির সম্পর্ক সমানুপাতিক। এই কথার মানে হচ্ছে একটি রাশি বাড়লে অপরটিও বাড়বে, একটি রাশি কমলে অপরটিও কমবে। এরপরে ব্যস্তানুপাতিক, এটা খেয়াল করো, তার উল্টা। কিউ যদি বাড়ে পি কমবে, কিউ যদি কমে তাহলে পি বাড়বে। তাহলে এই জিনিসগুলো একটু লিখে রাখো। ব্যস্তানুপাতিক মানে কি? যে তোমার কিউ যদি বাড়ে পি হচ্ছে কমবে, কিউ যদি কমে পি হচ্ছে বাড়বে, কারণ কি এদের মধ্যকার সম্পর্কটা উল্টা। এখন এইখান থেকে যদি আসি আমরা, খেয়াল করো তো, উপরে যদি থাকে তাহলে সমানুপাতিক, নিচে থাকলে কি ব্যস্তানুপাতিক? বলতো V2 উপরে আছে, এটার সাথে M1 বলতে এটাও কি উপরে আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে V2 সমানুপাতিক হচ্ছে M1। এরপরে খেয়াল করো, আবার লিখতে পারি হচ্ছে, তাহলে আরেকটার জন্য যদি লিখি V2 সমানুপাতিক হচ্ছে V1, কারণ কি V1 ও তোমার উপরে আছে, তাহলে V2 এর সাথে V1 এর সম্পর্কটা কি হবে? সমানুপাতিক। কিন্তু খেয়াল করো তো, M2 টা কি আছে? নিচে আছে, তাহলে M2 এর সাথে V2 এর সম্পর্কটা কি হবে বলো তো? ব্যস্তানুপাতিক। তাহলে সুতরাং V2 সমানুপাতিক 1/M2। এখন তোমাকে দেখো বলা হচ্ছে কি কি ব্যবস্থা গ্রহণ করে বন্দুকের পশ্চাৎবেগের মান আরো কমানো যাবে। তাহলে তুমি খেয়াল করো তো, পশ্চাৎবেগের মান তাহলে আমরা কিভাবে কমাইতে পারি বলো তো? M1 যদি কমে তাহলে তোমার V2 এর মান কমবে, কারণ কি এটা সমানুপাতিক সম্পর্ক, ভাই একটু আগেই বলছি। তাহলে M1 এর মান কমলে তোমার V2 এর মান কি হবে? কমবে। তাহলে আমরা ফার্স্টে পেলাম হচ্ছে M1 কমাতে হবে, তাই না? তাহলে এটা কমলে এটাও কমে যাবে। এরপরে আসো, V1 যদি কমে তাহলে তোমার এটাও কমবে, তাহলে হচ্ছে V1 কমাতে হবে, কারণ কি এরাও সমানুপাতিক, এটা কমলে এটা কমবে। কিন্তু M2 খেয়াল করো তো, M2 এর সাথে V2 এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে তোমার M2 এর মান যদি বাড়াও তাহলেই হচ্ছে V2 এর মান কি হবে? কমবে। তাহলে হচ্ছে আমাদের M2 বাড়াতে হবে। এখন তুমি খেয়াল করো, এই জিনিসগুলোর এবার পরিচয় বলে দাও। তাহলে বলো তো, M1 কি ছিল? আমাদের গুলির ভর বা বুলেটের ভর। অর্থাৎ তুমি যদি বুলেটের ভর কমাও তাহলে হচ্ছে আমাদের পশ্চাৎবেগের মান কমবে, কিংবা বুলেটের বেগও যদি কমাও তাহলে হচ্ছে পশ্চাৎবেগের মান কমবে। কিংবা M2, তুমি খেয়াল করো তো, আমরা M2 কি ধরছিলাম? M2 ধরছিলাম বন্দুকের ভর। কিংবা তুমি যদি বন্দুকের ভরটাও বাড়াও, অর্থাৎ বন্দুকটা যদি খুব ভারী হয় তাহলেও তোমার পশ্চাৎবেগের মান কমবে। অর্থাৎ আমাদের খ নাম্বার যে প্রশ্নটা ছিল। তো এবার আসো আমরা ক নাম্বার যে প্রশ্নটা আছে, আমরা ওই প্রশ্নটাতে যাই। বা ক নাম্বার তোমরা নিজেরাই করো, তোমরা পারবা। ভাই হচ্ছে HW যে ম্যাথটা লেখা আছে এটা একটু করে দিই। তোমরা ক নাম্বার দেখো, বন্দুকের ভর নির্ণয় করো, অর্থাৎ M2 এর মান বের করতে বলছে। তো এই ম্যাথটা পারবা ভাই, এই ম্যাথটা করে দিই। HW যেটা দিছিলাম, খেয়াল করো, 10 গ্রাম ভরের একটি বুলেট হতে, তাহলে আসো আমরা যে সংঘর্ষের পূর্বে বা প্রাথমিক অবস্থায় লিখতে পারো, প্রাথমিক অবস্থায় খেয়াল করো আমাদের ভর বলে দিছে, তাহলে হচ্ছে 10 গ্রাম ভরের একটি বুলেট। তাহলে বুলেটের ভর M1 সমান সমান হচ্ছে 10 গ্রাম। তাহলে গ্রাম থেকে যদি তুমি কেজিতে নিয়ে যাও তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা আসবে হচ্ছে তোমার 0.01 কেজি। আচ্ছা, এরপরে বলো তো, প্রাথমিক অবস্থায় বুলেটের বেগ কত থাকে? 0, কারণ কি বুলেটও স্থির, বন্দুকও স্থির। তাহলে আমাদের বুলেটের বেগ U1 সমান সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তারপর আসো আমরা বন্দুকের ভর M2 সমান সমান, দেখো তোমাকে বলে দিছে কত? 6 কেজি। আর তোমার দেখো এই প্রশ্নটাতে M2 এর মানটাই তোমাকে বের করতে বলছিল। তাহলে M2 সমান সমান হচ্ছে 6 কেজি।
এরপরে খেয়াল করো, বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলো, অর্থাৎ বুলেটটার বেগ বলে দিছে। তাহলে বুলেটের পরবর্তী অবস্থায়, আচ্ছা আমাদের বন্দুকের বেগটা আমরা লিখে নিই। প্রাথমিক অবস্থায় বন্দুকের বেগ, আমাদের প্রাথমিক অবস্থায় বন্দুকটাও ছিল কি স্থির ছিল। পরবর্তীতে তোমার বুলেটের বেগ আমাদের v1, দেখো বুলেটটা হচ্ছে 300 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হয়েছে। তোমাকে বলা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। তাহলে হচ্ছে পশ্চাৎ বেগ v2 ইজ ইকুয়াল হচ্ছে হোয়াট। তো তোমাকে বন্দুকের পশ্চাৎ বেগটা জিজ্ঞেস করা হচ্ছে। তো আসো আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা, যে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস হচ্ছে m2 v2। তাহলে এইখানে যদি তুমি মানগুলা বসাও, m1 এটার মানে আমরা দেখো বলে দিছে কত, 0.01 ইনটু u1 দেখো 0, প্রাথমিক অবস্থায় বুলেটটা স্থির ছিল। m2 এর মান আমাদেরকে বলে দিছে 6 ইনটু u2 ও 0 সমান সমান হচ্ছে m1 0.01 ইনটু v1 দেখো বলে দিছে 300 প্লাস m2 হচ্ছে 6 ইনটু হচ্ছে v2। তাহলে আমরা এখান থেকে হচ্ছে 0 সমান সমান আসে হচ্ছে 0.01 ইনটু হচ্ছে 300 প্লাস হচ্ছে 6v2। তাহলে বলো তো এইটা যদি এইদিকে আসে নেগেটিভ হয়ে যাবে, তাহলে -6v2 সমান সমান 0.01 ইনটু হচ্ছে 300। তাহলে এইখান থেকে যদি তুমি v2 এর মান বের করো, v2 এর মান আসবে 0.01 ইনটু হচ্ছে 300 ডিভাইডেড বাই -6। তাহলে এখান থেকে কাটাকাটি করলে v2 ইজ ইকুয়াল আসবে হচ্ছে -0.5 মিটার পার সেকেন্ড। তো এখন খেয়াল করো তো আমাদের মাইনাসটা কেন আসছে আমরা জানি, কারণ কি বন্দুকটা পিছনের দিকে গতিশীল হয়। এখন আমরা এই ম্যাথের অ্যান্সার লেখাটা ইম্পর্টেন্ট, ওই কারণে ভাইয়া এটা করে দিছি। বলতে আমাদের একটা বস্তুর ত্বরণ -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আমরা যখন এটাকে ত্বরণ বলি তখন আমরা বলি কি -2 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু আমরা যখন বলি মন্দন তখন কত বলি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন খেয়াল করো তো পশ্চাৎ বেগ, এই জিনিসটা একটু খেয়াল রাখবা, যে আমাদের পশ্চাৎ বেগ বলতে এই কথার মানে হচ্ছে পিছনের দিকে বেগ, এই জিনিসটাই নেগেটিভ শব্দ। তাহলে আমরা যখন বলবো যে বন্দুকের বেগ হচ্ছে -0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু আমরা যখন লিখবো যে বন্দুকের পশ্চাৎ বেগ, অতএব বন্দুকের পশ্চাৎ বেগ 0.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা যখন পশ্চাৎ বেগ বলবো তখন আমরা আর মাইনাসটা নিব না, কারণ কি পশ্চাৎ বেগ বলতে তুমি বুঝাই দিচ্ছ সে পিছনের দিকে যাচ্ছে, আর আমরা এখানে মাইনাসটার মিনিং হচ্ছে সে পিছনের দিকে যাচ্ছে। তো এখন খেয়াল করো আমাদের ক নাম্বার, বরিশাল বোর্ডের ক নাম্বার যে ম্যাথটা আছে, তোমরা এটা হচ্ছে SW করবা। আমাদের ক নাম্বার ম্যাথটা ভাই একটু বুঝাই দিই, খেয়াল করো তো এই জায়গাটা একটু খেয়াল করো। 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে ধাক্কা দেয়, অর্থাৎ তোমাকে এই v2 এর মান বলে দিছে, v2 এর মানটা তোমাকে বলে দিছে। অর্থাৎ এই অঙ্কটা করার ক্ষেত্রে এখানে যখন v2 এর মান লিখবা, তুমি খেয়াল করো তো বুলেটের বেগটা হচ্ছে 300 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে, তুমি প্লাস লিখছো, তাহলে v2 এর মানটা অবশ্যই কি লিখতে হবে বলো তো, মাইনাস লিখতে হবে এই ম্যাথটার জন্য। অর্থাৎ এখানে তোমাকে -2 মিটার পার সেকেন্ড লিখতে হবে। কারণ কি, কারণ তোমার গুলিটা সামনে যাচ্ছে আর বন্দুকটা পিছনে যাচ্ছে, সো তোমাকে এইখানে -2 লিখতে হবে। তো আজকে ভাইয়া যে ম্যাথগুলা করাইছি, ভাইয়া কিছুক্ষণ পরে এই জিনিসগুলা তোমাদেরকে পাঠিয়ে দিব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তারপর হচ্ছে তোমাদের আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা আগামী ক্লাসে পড়বো। তোমরা এর মধ্যে এই সৃজনশীলগুলো একটু ভালো করে সলভ করে নিবা।